গপ্পসপ্পের আজকের নিবেদন মাছ খেকো ভূত। ঘটনাটা ঘটেছিল 1970 সালের এক গ্রামে। গ্রামটি বাংলাদেশের এক অজপাড়া গাঁ, যে গ্রামে নৌকা ছাড়া শহরের সাথে যোগাযোগের আর কোনো যানবাহন নেই। সাইকেলের ক্রিং ক্রিং শব্দ শুনে ছেলেমেয়েরা ছুটে চলে যায়। সেই গ্রামে তখন আমি থাকতাম। একদিন সকালে সেই গ্রামে একটি বাড়িতে হইচই পড়ে গেল। একজন মা তার ছেলেকে উত্তম মধ্যম দিচ্ছে আর বলছে, আর বলবি, আর বলবি। অত মার খেয়েও ছেলেটা বলছে, বলবো, 1000বার বলবো। যা চোখে দেখেছি তাকে কী করে অস্বীকার করব? করবি, যদি দেখেও থাকিস তবুও করবি। এতে পরিবারের বদনাম, লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, এটা বুঝিস না? ওকে না তুই মন্দা বেশি বলিস। এবার আমি ঘটনাস্থলে পৌঁছে গেলাম। তার আগে আমার মা ছেলেটিকে তার মায়ের প্রহারের হাত থেকে বাঁচিয়েছেন। ঘটনাটি এবার আমার কাছে স্পষ্টভাবে মনে হচ্ছে। যে ছেলেটি মার খাচ্ছিল সে আমার জ্যাঠুরো দাদা, যাকে আমি শেষদা বলে থাকি। সে তাদের বাড়ির রাঁধুনি বিধবা ব্রাহ্মণ মহিলাকে ভাজা মাছ খেতে দেখেছে। এই দৃশ্য দেখা সত্যি অসম্ভব ব্যাপার। নিতান্তই নিরীহ ব্রাহ্মণ ঘরের বিধবা মান্দা। একদিন তারা এই গ্রামের ধনী গৃহস্থ ছিল, কিন্তু পিতার মৃত্যুর পর বড় ছেলে সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি, জায়গা, জমি সব হারায়। গ্রামে ফেরে না। তার বোনের বিয়ে হয় 15 বছর বয়সে। বছর না ঘুরতেই গাছ চাপা পড়ে মারা যায় স্বামী। সেখান থেকে ফিরে আসে গ্রামে, আশ্রয় পায় রাজবাড়িতে। সেখানেই আজ 10 বছর কাটিয়েছে। কোনো দিন কোনো অনিয়ম করেননি। নিরামিষ আহার একবেলা, একাদশীর দিন নির্জলা উপবাস। এহেন মহিলাকে যদি কেউ বদনাম দেয় যে সে মাছ ভাজা খাচ্ছে, তবে সে কথা কে বিশ্বাস করবে? কথাটা চাপা দেওয়ার জন্য তাই ছেলেকে তার মা মেরে ঠান্ডা করেছিলেন, কিন্তু কথাটা চাপা থাকে না। পরদিন তাই জেঠিমা আরও সতর্ক হলেন। তিনি মাছ ভাজা গুনে গুনে রেখে দিলেন কড়াতে ঢাকা দিয়ে। যথারীতি পরদিন সেই মাছ থেকে 2টি মাছ পাওয়া গেল না। এ নিয়ে রীতিমতো হই হই পড়ে গেল। মান্দা নির্বিকার। এবার শেষদা তাকে যে মারের হাত থেকে বাঁচিয়েছিলেন তাকে ডেকে পড়ল, দেখলে কাকিমা, আজও মাছের মাথা দুটো নেই। ব্যাপারটা সকলেই ভাবল। মাছটা ছিল ইলিশ মাছ, তার মাথায় যথেষ্ট কাটা। যদি কেউ তা খায় তবে কাটা আশেপাশে পড়বে। মাছের কাটা অনুসন্ধান চলল, কিন্তু কোথাও পাওয়া গেল না। এই ঘটনার পর কেটে গেল আরও 1 সপ্তাহ। চৌধুরী গিন্নি এখন আর মাছ ভাজা রাখেন না। যে মাছ আনা হয় তা সেদিনই খরচ করে ফেলা হয়, যার ফলে কে বা কারা মাছ খায় এ নিয়ে আর হই হই হলো না বেশ কিছুদিন। একদিন কই মাছ এলো বাড়িতে। ওই জ্যান্ত মাছেরও 2টি মাছ কম। মান্দা পিসি বলল, দিদি, আপনি গুনতে ভুল করেছেন। চৌধুরী গিন্নি তা মেনে নিলেন, কিন্তু তার মনে মাছ চুরি যাওয়ার সন্দেহটা দূর হলো না। এই যে সন্দেহ, এর কারণ হলো চৌধুরী গিন্নি জানতেন তার সেজ ছেলে স্পষ্টবাদী এবং সত্যবাদী। তাই সে যখন মাছ খাওয়ার ব্যাপারে মান্দা পিসির কথা বলছে তখন সেটা মিথ্যে নয়। হাতে হাতে চোর ধরার জন্য তিনি সচেষ্ট হন। এরপর একদিন শিঙি মাছ জিয়ে রাখা হলো। ছিল 2টি শিঙি মাছ ও 2টি মাগুর মাছ। বহুদিন বাদে এটা রাখা হয়েছিল। এদিন কিন্তু দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ঘোমটা দেওয়া এক বিধবা বউ সেখানে এলো এবং হঠাৎ তার একটা হাত বেশ বড় হয়ে গেল। সেটা মাছের পাত্রে ঢুকিয়ে সে একটা একটা করে মাছ বের করতে লাগলো আর চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখে জ্ঞান হারালেন চৌধুরী গিন্নি। বাড়ির কাজের লোকজন ছুটে এলেন আমার মা। চোখে মুখে জল দিতেই তার জ্ঞান ফিরল এবং তিনি ছুটে গিয়ে দেখলেন তার মাছের পাত্র শূন্য, সেখানে একটাও মাছ নেই। আমার মা তাকে জিজ্ঞাসা করলেন, দিদি, তুমি কি দেখে জ্ঞান হারালে? আমি একটা মিছো ভূতকে দেখে জ্ঞান হারালাম রে। তা তুই না দেখলে বুঝতে পারবি না। যাকে তুমি দেখেছিলে সে কি ছেলে না মেয়ে? আরে, জামা কাপড় পরা মেয়ে। তবে তাকে ভূত বলছো কেন? সে তো তাহলে মেছো পেতনি। ওই হলো, যা ভূত তাই পেতনি, বলা যায় অশরীরী আত্মা।
আচ্ছা, তোমাদের মান্দা কোথায়? সে তো আজ 2-3 দিন ধরে জ্বরে পড়ে আছে, উঠতে পর্যন্ত পারছে না। চল না একবার তাকে দেখে আসি। মান্দা পিসি একা একটা ছোট্ট কুটিরে থাকতো। সে ঘরে এবারই কেউ খুব একটা যেত না। ঘরে ঢুকতেই কাঁচা মাছের গন্ধ পাওয়া গেল। বাজারে মাছ বিক্রি করে মাছ বিক্রেতারা চলে যাওয়ার পরেও যেরকম গন্ধ থেকে যায়, ওই ঘরটাতেও ঠিক তেমন গন্ধ। মশারি টাঙানো, কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে মান্দা। বাড়ির কর্ত্রীর আওয়াজ পেয়ে সে উঠে বসল। কেমন আছো মান্দা? কথা জিজ্ঞাসা করায় সে খুব ক্ষীণ কণ্ঠে বলল, ভালো। আমার জেঠিমা এগিয়ে গিয়ে তার কপালে হাত দিয়ে বললেন, জ্বর দেখছি এখনো আছে, আজ আর দুধ বার্লি ছাড়া কিছু খেও না। আচ্ছা, তোমার ঘরে মাছের গন্ধ পাচ্ছি কেন? হঠাৎ প্রশ্নটি করলো আমার মা। মান্দা নির্বিকার স্বরে বলল, কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। এ কথার কোনো উত্তর শোনা গেল না। সেই রাতেও বেশ কিছু মাছ ভেজে ঢেকে রাখা হলো। মাঝরাতে হঠাৎ একটা শব্দ শোনা গেল। আমার শেষদা তার মাকে ডেকে তুলল। মা, আজ মান্দা বেশি মাছ চুরি করে খাচ্ছে। শেষদার কথায় হুড়মুড় করে উঠে বসলেন জেঠিমা। প্রথমে রান্নাঘরে না গিয়ে গেলেন মান্দার ঘরের দিকে। শেষদা অসহিষ্ণু কণ্ঠে জিজ্ঞাসা করলো, ওদিকে কোথায় যাচ্ছ? রান্নাঘরে চলো। জেঠিমা সে কথায় কর্ণপাত না করে সোজা মান্দার ঘরের দিকে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল এবং দেখা গেল মান্দা বিছানায় নেই। এবার তিনি এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। সেখানে গিয়ে দেখেন একজন থান পরা মহিলা দিব্যি পিঁড়ি পেতে বসে গোটা মাছ তুলে তুলে মুখে পুড়ছে। ওই মহিলা পেছন দিকে দাঁড়িয়ে থাকার দরুন শেষদা বা জেঠিমা মহিলার মুখটা ঠিক দেখতে পাচ্ছিলেন না, কিন্তু জেঠিমা নিশ্চিত ছিলেন যে এই মান্দা। তাই তিনি মান্দা বলে ডাকতেই মান্দা মুখ ঘোরালো। কিন্তু সেই মুখ ঘোরাতেই যে দৃশ্য দেখা গেল তাতে শেষদা ও জেঠিমা চিৎকার করে হাত পা শূন্যে ছুঁড়ে জ্ঞান হারালো। চিৎকার শুনে বাড়ির অন্য সকলে ছুটে এলো। জ্ঞান ফিরতেই শেষদা চিৎকার করে বলল, মান্দা পিসি মানুষ নয়, ডাইনি, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়াও। জ্যাঠামশাই শেষদাকে জিজ্ঞাসা করলেন, কেন, সে আবার কি করলো? কি করেনি তাই বলো। তাকে জিজ্ঞেস করো কেন সেদিন তিনি জ্ঞান হারিয়েছিলেন, আবার আজই বা ওই একই ঘটনা কেন ঘটল। জেঠিমা বললেন, তিনি রান্নাঘরে আসার আগে মান্দার শোবার ঘরের দিকে গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি মান্দাকে দেখেননি। এরপর রান্নাঘরে এসে থান পরা যে মহিলাকে তিনি মাছ খেতে দেখলেন, সে মান্দা নয়, তার প্রেতাত্মা। তার ইলেকট্রিক বাল্বের মতো দুটো বড় বড় চোখ জ্বলছে, মুখটা জীবিত মানুষের কঙ্কালের মতো, দাঁতগুলো বড় বড়, কটমট করে সে মাছ চিবোচ্ছে। এ কথা শুনে সদলে সকলে মান্দার ঘরে হানা দিল। দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর ঘুম জড়িত চোখে মান্দা দরজা খুলে দাঁড়িয়ে সকলকে লজ্জা পেয়ে মাথায় কাপড় টেনে দিয়ে জিজ্ঞাসা করলো, এ কি হয়েছে, আপনারা সকলে এখানে কেন? জেঠিমা আর সহ্য করতে পারবেন না, ছুটে গিয়ে তার চুলের চুটি ধরে বাইরে টেনে এনে বললেন, শাকচুন্নি, পেতনি, এক্ষুনি বের হওয়া আমার বাড়ি থেকে। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে আমাদেরকে কাজ করার জন্য আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।